এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহক্ষেত্র প্রচার প্রমুখ ডক্টর জিষ্ণু বসু। আমাদের এই জায়গাটা শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাদ সাহারা এটা হিন্দু বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসেবে বাঁচিয়ে গেছিলেন। তা না হলে সিন্ধের মতো আমাদের অবস্থা হতো। সিন্ধিরাও অনেক পণ্ডিত মানুষ আছেন, অনেক ভালো বড় ব্যবসায়ী আছেন, কিন্তু তাদের নিজেদের কোনো হোমল্যান্ড নেই। তারা ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় ছিটিয়ে আছেন। আমাদের সৌভাগ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ দিয়ে গেছেন। এই পশ্চিমবঙ্গেও বাঙালি হিন্দুরা থাকতে পারবে কিনা সেইটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে এসেছে। কারণ আমরা বিভিন্ন ঘটনা আমরা মুর্শিদাবাদে দেখেছি, দক্ষিণবঙ্গে দেখেছি যে বাঙালি হিন্দুদের অস্তিত্বটাই আজকে বিপন্ন। সেটা দ্বিতীয় প্রশ্ন, একটি অর্থনৈতিক। দ্বিতীয় প্রশ্ন যে বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের জন্য আর থাকবে কিনা। আর তৃতীয় যে প্রশ্ন, সেটা আরও বড় প্রশ্ন, সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি। একদম এই যে শাকিল আহমেদ খাগড়াগড়ের বিস্ফোরণের যে মূল অভিযুক্ত, সে এভাবেই কিন্তু ভারতবর্ষে এসেছিল। বামফ্রন্টের সময়ে করিমপুর থেকে তার ভোটার কার্ড হয়েছিল, কিন্তু সে এখানে এসে কদিন আগে কেউ একজন বললেন না যে পেটে খিদে থাকলেই এখানে আসতে পারে। সে কিন্তু এখানে এসেছিল স্লিপার সেল তৈরি করার জন্য। সে ওই শিমুলিয়ার মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোর থেকে লোক জোগাড় করে স্লিপার সেল, কারণ এরা যখন ঢুকছে তখন তারা বলছে না যে আমরা স্লিপার সেল তৈরি করার জন্য আসছি, আমরা বোমা ফাটাবার জন্য আসছি। এটা তো পেটে খিদে বলেই ঢুকছে, সীমান্ত পার করছে। এবং আরও একটা বড় জিনিস, আজকে বাংলাদেশ একটা ফেল স্টেট। ধরুন আজ যখন শাকিল আহমেদ ঢুকেছিল তখন বাংলাদেশে তাও একটা সরকার ছিল, তাদের নিজেদের একটা দায়িত্ব ছিল। কিন্তু আজকের বাংলাদেশ সরকারের যে ভূমিকা এবং সব কিছু মিলিয়ে যে অবস্থা, তাতে এই ধরনের স্লিপার সেল যারা তৈরি করছে তাদেরকে মদত দেওয়ার লোকও কিন্তু মানে সীমান্তের ওপারে আরও বেড়েছে। সেদিনও ছিল, কিন্তু আজকে সীমান্তের ওপরে আরো বেড়েছে। এখন আরো বড় বড় মিটিং হচ্ছে, পাকিস্তান থেকে মাথা আসছে, জঙ্গি মাথা আসছে। তাই আজকে এই যে যারা পালিয়ে যাচ্ছেন, যারা বাংলাদেশ থেকে এখানে এসছেন অনুপ্রবেশকারী, তাদেরকে চিহ্নিত করাটা আমাদের এখানে অর্থনীতির জন্যে, আমাদের এখানে ডেমোগ্রাফির একটা যে পরিবর্তন হচ্ছিল সেটাকে রুখে দেওয়ার জন্যে। এবং তৃতীয়ত যেটা, যে সারা ভারতবর্ষের মধ্যে ধরুন আমাদের হাতে বা পায়ে একটা কোনো বিষের কাঁটা ফুটে গেল, তার মানে তো শুধু পাটা ক্ষতিগ্রস্ত হলো না, সারা দেহে রক্তের মধ্যে দিয়ে ছড়িয়ে গেছে। এই দিল্লির ঘটনায় যারা অভিযুক্ত তার মধ্যে বাংলার নাম আসছে। কারণ রক্তের ভেতরে যদি বিষ ঢুকে যায় সীমান্ত দিয়ে, তাহলে সেটা সেখানে দাঁড়িয়ে থাকে না। আরেকটা জিনিস জিষ্ণুদা, আপনি শিক্ষিত, অতি শিক্ষিত একজন মানুষ হিসেবে এবং সেই সমাজকে রিপ্রেজেন্ট করেন আপনারা। একজন MBBS ডাক্তার 10 বছর পড়াশোনা করে, তারপরে সে জয়েন্ট এন্ট্রান্সে পাশ করে একটা ভালো মেধাবী ছাত্র, সে র্যাডিক্যালাইজড হয়ে যাচ্ছে ভারতে। এই ক্যান্সার আপনি আটকাবেন কি করে, কোন ভ্যাকসিন দিয়ে? দেখুন, এটা দুটো ভাগ আছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বললেন, যে খুব দুর্ভাগ্যজনকভাবে এই যে র্যাডিক্যালাইজেশন, মানে আমি বলছি কাসাব নাকি এক মুঠো গরম ভাতের জন্য বন্দুক তুলে নিয়েছিল। এ তো কাসাবের মতন ব্যাপার নয়, এটা কোনো ব্যাপারই নয়। এই CN ভট্টাচার্য ন্যাশনাল ফরেন্সিক ল্যাবরেটরি ডাইরেক্টর ছিলেন। 2010 সালে একটা কথা বলেছিলেন, কলকাতায় বসেই বলেছিলেন, কলকাতাতেই বলেছিলেন যে এই যে রেডিও কন্ট্রোল এক্সপ্লোসিভ ডিভাইস আর রেডিও আর রিমোট কন্ট্রোল ডিভাইস, এই প্রযুক্তি কিন্তু তথাকথিত শিক্ষিত লোকেরাই তালিবানদের কাছ থেকে ভারতবর্ষে নিয়ে এসেছে। মানে এই যে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসগুলো তৈরি হয়, তার যে প্রযুক্তি সেটা ভারতে ছিল না, সেটা ওখান থেকে নিয়ে এসেছে। এবং ওই তথাকথিত শিক্ষিত মানুষেরা, প্রযুক্তি জানা লোকেরা নিয়ে এসেছে। আসলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বাংলার ক্ষেত্রে বড় সমস্যা, যে প্রচারের একটা বড় অংশ কিন্তু কালচারাল মার্কসিজমের দখলে আছে। এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে হঠাৎ করে শ্যামাপ্রসাদ মুখার্জি কি করেছে এবং RSS এর কি অবদান,
এই নিয়ে যে রাস্তায় মিছিল হতে পারে, র্যালি হতে পারে, কেউ যে প্রোটেস্ট করতে পারেন, এটা আমাদের ধারণার বাইরে। এটা একটা জিনিস একদম পরিষ্কার যে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে পশ্চিমবঙ্গ থাকতো না, আর পশ্চিমবঙ্গ না থাকলে আমাদের অবস্থা সিন্ধীদের মতো হতো, সিন্ধের মানুষের মতো হতো। এই সহজ সরল বিষয়টা আজকের প্রজন্মকে পরিষ্কার করে বোঝার প্রয়োজন যে শ্যামাপ্রসাদ মুখার্জি, অধ্যাপক মেঘনাথ সাহারা, সুচেতা কৃপালিনী আমাদেরকে পশ্চিমবঙ্গ দিয়ে গেছেন। পশ্চিমবঙ্গ যদি না থাকতো তাহলে আজকে আমরা সিন্ধের লোকের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতাম, বাংলা ভাষায় কথা বলার আমাদের কোনো হোমল্যান্ড থাকতো না। ভারতের জিষ্ণু বা জাভেদ, তারা টাকা পাক, ভাতা পাক, ভাতার পলিটিক্স হচ্ছে ভারতে। এটা এখন কবে বন্ধ হবে না হবে এটা পরে দেখা যাবে, কিন্তু হচ্ছে যখন, সেটা ভারতীয়রাই পাক, বাংলাদেশিরা কেন পাচ্ছে? এবং এখানে কিন্তু অদ্ভুতভাবে আমি দেখছি মুসলমান সম্প্রদায়ের মানুষ এবার একটু একটু করে বিজেপি হোক বা রাষ্ট্রবাদী হিসেবে নিজেদের মানে একেবারে ওপেনলি পরিচয় দিচ্ছে। এটাতে আপনাদের কি মনে হয় না যে এটা বিজেপিকেও বলা বা যারা ডানপন্থী সংগঠনগুলো তাদেরও বলা যে একটু ইজ আউট করতে, মানে ওদের মনে যেন এটা না থাকে নির্দিষ্টভাবে, যাদের আমি বলছি যারা একেবারে প্রান্তিক মানুষজন, যে ওমা এরা তো বাঘ ভাল্লুক, এ নিশ্চয়ই আমাকে কিছু করে ফেলবে। ঠিক, এটা আপনারা অ্যাড্রেস কেন করেন? বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি এখানে আসেন, মানে বাংলাদেশি মুসলমানরা যদি এখানে আসেন, তাহলে ভারতীয় মুসলমানদের ক্ষতি বেশি। তা একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানে এলে ভারতীয় একজন মুসলমান রাজমিস্ত্রি কাজ পাবে না, ঘটনা। এবং অনেকগুলো পেশার ক্ষেত্রে বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানকার। এবং দ্বিতীয় যেটা বিষয়, যে ভারতবর্ষের যে ধরুন এই কওসর, মানে এই শাকিল আহমেদ যাকে বিয়ে করেছিল, কওসর তার ছোট একটা বাচ্চাকে নিয়ে এই নরকের যন্ত্রণা ভোগ করছে, তার কারণ ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীর ট্র্যাপে সে পড়তে বাধ্য হয়েছে বলে। তাই মুসলমান সম্প্রদায়ের ক্ষতি হিন্দুদের থেকে বেশি। আরেকটা জিনিস বলুন তো সহজভাবে, মুসলমান সম্প্রদায়ের বাবা মা কি চায় যে তার ছেলে মেয়ে টেরোরিস্ট হোক? নিশ্চয়ই না। তাই খারিজি মাদ্রাসায় পড়লে সে ভালো চাকরি পাবে? খারিজি মাদ্রাসা বাড়ালে মুসলমান সম্প্রদায়ের উপকার করা হয় না, অপকার করা হয়। কি মনে হচ্ছে এসআইআরটা কি মানে মানে কেন এরকম এত ডেসপারেট হয়ে গেছে কেন বিজেপি এসআইআরটা করার জন্য? বিজেপি কোথায় ডেসপারেট হয়েছে তো নির্বাচন কমিশন। এবং সেটা তো বিজেপি চালায় বলছে। হ্যাঁ, বিজেপি চালায় বলছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই। মমতা বন্দ্যোপাধ্যায় তো কত কিছু বলেছেন, এবং এপাং ওপাং ঝপাঙে এ কথাও বলেছেন, আমরা সবাই ড্যাং ড্যাঙেও তো বলেছেন। সব কথা কি সিরিয়াসলি নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? সেরকম কোনো দাসখত আমরা দিইনি, আমাদের রাজ্যবাসী দেয়নি। এবং নির্বাচন কমিশনের যে এসআইআর করার কথা, এটাও নতুন কিছু নয়। শেষ বোধহয় 2005 না 2006 সালে, 2002তে একবার এরকম এসআইআর করা হয়েছিল। তখন সিপিএম ক্ষমতায় ছিল, তারা তো বেশি চেঁচামেচি কিছু করেনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচামেচি করছেন, তার মূল কারণ তুমিও জানো আমিও জানি, যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ঢুকে বসে আছে এবং যাদেরকে চোরা পথে বা জালিয়াতি করে নানা রকম দলিল দস্তাবেজ ধরিয়ে দেওয়া হয়েছে, তাদের ওটা হবে, যাচাই হবে, এবং যাচাই হয়ে বেশ কিছু বাদ যাবে। যারা বাদ যাবে তারা সবাই মমতার ভোটার। এই ভয়ে মমতা দিশেহারা হয়ে গেছে। আপনাদের বাড়ি কোথায় ছিল, মানে কোন জেলায় ছিল? আমাদের বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া বলে একটা জায়গা। বাবা, এখন বিখ্যাত জামাতিদের জন্য বিখ্যাত। কিসের জন্য? জামাতিদের হেডকোয়ার্টার প্রায়। হ্যাঁ, জামাতি আজকাল ইদানিং খুব হয়েছে, জামাতিদের নাম হয়েছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শুধু জামাতির নয়, ব্রাহ্মণবাড়িয়া অন্য অনেক বিখ্যাত লোক জন্মেছেন, যেমন আলাউদ্দিন খান। হ্যাঁ, আলাউদ্দিন খান ভারতের মার্গসংগীতের একজন গুরু বলা যায়। এই যে একটা বিশেষ অনুষ্ঠানে আপনি এসেছেন, এটাকে আমরা বলি রাজনীতির সাম দাম দণ্ডভেদ, অর্থাৎ সব কিছু প্রয়োগ করা কিভাবে রাজনীতি এগিয়ে নিয়ে যাচ্ছে, যা দেখছি প্রত্যেক মুহূর্তে আমরা, সেটা নিয়ে আমরা আলোচনা করি। একটা জিনিস নিয়ে আপনি বারবার সরব হন, এই ডেমোগ্রাফি। এর আগেও আপনি বলেছেন, পরেও বলেছেন, বিভিন্ন সময় সরব হয়েছেন, এবং বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে
কেন্দ্রের শাসক দলের থেকেও আপনার সুর আরো বেশি তীক্ষ্ণ করা, যে আপনি স্ট্রেট সোজা ভাষায় বলেছেন যে কোথায় কোথায় জল ঢুকেছে এবং জল মিশে গেছে, সেটা আজকে বলে না, বহু পুরনো, বাম আমল থেকেই হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আপনি নর্থ ইস্টটাও খুব ভালো করে চেনেন। এই অনুপ্রবেশ, তার জন্য এখন আমরা খুব লাফালাফি করছি, এখন অনেকে জানতে পারছি, এখন এসআইআর হওয়ার আগে, কিন্তু দীর্ঘদিন ধরে তো এটা হয়ে আসছে, সুদীর্ঘ বছর ধরে হয়ে আসছে। সত্যি মনে হচ্ছে যে এবার ডেমোগ্রাফি একটা বড় থ্রেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, ডেমোগ্রাফি বদলাতে ডেমোগ্রাফি অনেক দিন ধরেই একটা বড় থ্রেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। বস্তুত এই জিনিসটা আরম্ভ হয়েছিল বা প্রথম শনাক্ত করা গিয়েছিল 1980-র দশকে। আচ্ছা, এবং সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কিছু কার্যকর্তা তারা মনে করেছিলেন যে ব্যাপারটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মনোযোগ আকর্ষণ করা দরকার, সেই জন্য তারা এসে জ্যোতি বসুর সঙ্গে দেখা করেছিলেন এবং বলেছিলেন যে আপনার রাজ্যে এই বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ হচ্ছে, এর ফল খুব ভয়াবহ হতে পারে, আপনি একটুখানি এটার একটা ব্যবস্থা করুন। জ্যোতিবাবু খুব অসহ্য নাটুকেপনা করে, যেটা একেবারেই বয়সোচিত ছিল না, নাটুকেপনা করে টেবিলের নিচে, চেয়ারের নিচে দেখে না, কই আমি তো কোনো অনুপ্রবেশকারী দেখতে পাচ্ছি না। তখন তারা নমস্কার করে বলে যে দেখুন, আপনার নাটক দেখতে আমরা এখানে আসিনি, আমাদের সময়ের দাম আছে, ওরা চলি, নমস্কার। এরপরে সেই সময় বা তার অল্প কিছুদিন পরে পশ্চিমবাংলার যে রাজ্যপাল ছিলেন টিভি রাজেশ্বর বলে একজন, এই টিভি রাজেশ্বর কিন্তু আগে গোয়েন্দা দপ্তরের প্রধান ছিলেন, আইবির প্রধান ছিলেন, এবং এই টিভি রাজেশ্বর রাজ্যপালের দায়িত্ব থেকে অব্যাহতি পাবার পরে এই জিনিসটা মানুষের নজরে আনেন। এবং তো টিভি রাজেশ্বর তো কোনো রাজনৈতিক লোক ছিলেন না, তিনি নেহাতি গোয়েন্দা ছিলেন এবং তারপরে উনি রাজ্যপাল হয়েছিলেন। তো এরপরে 90-এর দশকটা যেহেতু কেন্দ্রীয় স্তরে একটা খুব টালমাটালের সময় ছিল, সেই জন্য ব্যাপারটা খুব পায়নি। কিন্তু 99 সালে যখন এনডিএর সরকার প্রথম ক্ষমতায় আসে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বে, সেই সময় এর প্রতি নজর দেওয়া হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এর প্রতি বিশেষ করে নজর দেওয়া হয়, এবং তখনই প্রথম সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া দেওয়া হবে। তার আগে সীমান্তে কিচ্ছু ছিল না, একেবারে ফাঁকা, এই সীমান্তগুলো কোনো কাঁটাতার ছিল না, একদম কিচ্ছু ছিল না। 90 দশক অব্দি কোনো কিছু ছিল না, কিচ্ছু ছিল না। আমি গেছি বয়ডা বলে একটা জায়গায়, এই বনগাঁর কাছে, তখন সীমান্ত বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হতো, বয়ডা বলে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে একটা মহিলাদের বিক্ষোভ হচ্ছিল, বিএসএফ এর সাথে মহিলাদের খুব গন্ডগোল হয়েছে। তো আমি সেই বিএসএফ এর কর্তার সাথে গিয়ে দেখা করলাম, বললাম এদের কেন বাধা দিচ্ছে। বিএসএফ এর যিনি অফিসার ছিলেন তিনি একটা খুব বিচিত্র কথা বললেন, ये कोई बात है सर कि आप फॉरेन कंट्री में टट्टी करने जाएंगे। তো এইরকম ব্যাপার ছিল আর কি। তো সেইটা মানে কাঁটাতার দেওয়াটা তারপরে আরম্ভ হয়, এবং কাঁটাতার দেওয়ার পথে যত রকম সম্ভব বাধা সৃষ্টি করা হয়, সিপিএম এর আমলে আর তৃণমূলের আমলে তো অনেক বেশি। এইটা আপনি কোন সালের কথা বলছেন যখন আপনি যে কাঁটাতারের, মানে আমি বয়ডায় গিয়েছিলাম, যতদূর মনে পড়ে সেটা 95 কি 96 সালে। মানে সবকিছুর প্রতীক্ষিত সিপিএম, মানে এই যে কাঁটাতার দিয়ে লোক যাতায়াত। দেখো, আমি তো মমতাকে বলি সিপিএম এর মেধাবী ছাত্রী, উনি নিশ্চয়ই মনে এঁচে নিয়েছেন যে সিপিএম যদি এই মেথডে 34 বছর ক্ষমতায় থাকতে পারে, তাহলে আমিই বা পারবো না কেন? আমি ওদের নকল করি, আমি আর একটু তীব্রভাবে নকল করি, এবং সেটা করছেন উনি। এই সুরে প্রতিবাদ, কথায় কথায় গানে গানে প্রতিবাদ, এই ট্যালেন্ট সবার থাকে না। মাঝে মাঝে মনে হয় যে একটুখানি ছক ভেঙে আপনি একটুখানি মানে রাজনীতিতে ভুল করে চলে এসেছেন এই সমস্ত দেখতে দেখতে, নাকি মনে হয় ঠিক জায়গায় এসেছেন এবং এইভাবে প্রতিবাদটা হওয়াই দরকার? কি মনে হয়? এইভাবে প্রতিবাদ যদি কেউ না করে, একজনকে তো করতেই হবে না। গানের মধ্যে দিয়ে, আমাদের কাব্য ছন্দের মধ্যে দিয়ে, এটা এমন একটা বাণ, স্বর, সুরের এক নাম স্বর, স্বর মানে বাণ, আবার স্বর মানে দুধের স্বর, একদম নরম। গানের মাধ্যমে মানুষ একদম নরমও হয়ে যায় কেঁদে কেটে, আবার দুর্নীতিগ্রস্তদের এটা বুকের স্বরের মতো বেঁধে। এই জন্য চারণ কবি মুকুন্দ দাস ছিলেন, ঠিক,
তিনি কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের সময় চারণ কবি, তিনিও আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের হয়ে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। আজকেও সেই দিন এসেছে, বাংলার স্বাধীনতা যদি আমাদের আনতে হয় তাহলে আমাদের মতো চারণ কবি, সেই মুকুন্দ দাসের মতো আমাদের, আমি বলবো প্রত্যেকটা কবিকে পথে নামতে, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে অতি সত্বর এখান থেকে নামিয়ে একটা সুশাসন বাংলায় দেবার জন্য, বাংলায় পরিবর্তন মানে এটা সেই ক্যাকা চিচি করা বুদ্ধিজীবী নয় ময়ূক, হ্যাঁ ক্যাকা চিচি, আসল শব্দে শব্দে মানে শাসক দলকে বিদ্ধ করে দেওয়া। আজকে যেহেতু আমরা একজন কবির সাথে রয়েছি, কবিয়াল চারণ কবির সাথে, সুরে কথা বলুন না। আমরা কেমন আছি বলো বন্ধু বাংলার বাঙালি, আমরা কেমন আছি বলো বন্ধু বাংলার বাঙালি, যেথায় কর্মচারীর দিয়ে বন্ধ, ও যেথায় কর্মচারীর দিয়ে বন্ধ, চাকরি নাই সব পথ খালি, কেমন আছি বলো বন্ধু বাংলার বাঙালি, আমরা কেমন আছি বলো বন্ধু বাংলার বাঙালি। যে যে বাঙালি, হিন্দু বাঙালি, শাখা সিঁদুর বাঁচাতে, লাল টাকা বাঁচাতে এই বাংলাতে, এই ভারতে চলে এসেছিল, প্রত্যেকে নাগরিকত্ব পাবে ন্যাচারালাইজেশন পদ্ধতিতে। সিএ যদি আবার রেকটিফিকেশন হয় তাহলে ইনস্ট্যান্ট পাবে। তাদের বিরুদ্ধে পুলিশি হয়রানি করা হবে। এই লড়াইটা আপনারা দীর্ঘদিন ধরে লড়েছিলেন অসুবিধা। 2004 সাল থেকে আমি 18টা রাজ্যে ঘুরেছি। বিশেষ বলুন না এই গল্পটা, এই গল্পটা আমাদের অচেনা গল্প, আমাদের শহরের মানুষ না এই গল্পটা শুনতে পারে না। 2004 সাল থেকে আমাদের প্রথম আন্দোলন শুরু হয় ঠাকুরবাড়ি থেকে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি নিয়ে আমরা 18টা রাজ্যে ঘুরেছি আমার কবি গানের দল নিয়ে। মা বীণাপাণি দেবী তিনিও 10 সালে মেট্রোতে আন্দোলন করেছিলেন। আর আমরা সারা ভারতব্যাপী আন্দোলন করার পরে বিজেপি আমাদের কথা দিয়েছিল, আমরা যদি কখনো ক্ষমতায় আসি তাহলে এই অবৈধ অনুপ্রবেশকারীর যে ফাঁসি আমরা উদ্বাস্তুদের গলা থেকে নামিয়ে দিয়ে আমরা এদের নাগরিকত্ব দেবার ব্যবস্থা করব। মানে আপনাদের সত্যি ভয়টা ছিল? এটা একটু নাটক মনে হতো অনেকের, এটা কি সত্যি নাটক না? ও বাবা, যে যা কাগজপত্র করেছে তো টাকা দিয়ে করতে হয়েছে। এটা আপনারা স্বীকার করছেন? হ্যাঁ, টাকা ছাড়া বা কাকা ছাড়া দাদা ছাড়া কে দেবে? হয় টাকা না হয় দাদা কাকা। ধরা পড়লে 7 বছর জেল, 10 লক্ষ টাকা জরিমানা, তারপরে 10 লক্ষ, হ্যাঁ, তারপরে তার দেশে ফেরত। এই বিজেপি সরকার যে কি করেছে পৃথিবীর কোনো দেশ করেনি আজ পর্যন্ত। পৃথিবীর কোনো দল যেটা করেনি সেটা ভারতীয় জনতা পার্টি করেছে এই বাঙালি হিন্দুদের জন্য, উদ্বাস্তুদের জন্য। আমি উদাত্ত কণ্ঠে বলতে পারি। তাহলে তাদের 2015 সালের 7ই সেপ্টেম্বর আমার রাজনাথ সিংজি যখন ছিলেন, তাদেরকে প্রথম কি করলেন? অবৈধ থেকে বৈধতা দিলেন। এই 7ই সেপ্টেম্বরের যে অর্ডারটা, ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অর্ডার, জিএসআর 685 আর জিএসআর 686, দেখে নেবেন, পড়ে নেবেন। এরা একদম পরিষ্কার লেখা আছে সেখানে, উইদাউট ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট, যে কিচ্ছু নিয়ে আসে নাই, পাসপোর্ট টাসপোর্ট নিয়ে আসে নাই, এদের মুক্ত করা হলো, এরা আর অবৈধ থাকবে না। এবং উইথ ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্রাভেল ডকুমেন্টস, যারা এগুলো নিয়ে এসেছে কিন্তু তাদের সেই থাকার যে তারিখ ছিল, সময় ছিল, তা এক্সপায়ার্ড হয়ে গেছে, তাদেরও আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না। এই যে মুক্ত করা হলো 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, ওদের নাগরিকত্বের জন্য 2019 সালে সিএএ আনা হলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হলো, যেটা চালু হলো 2024 সালের 11ই মার্চ। আমি 11টা চিঠি করেছি মাননীয় অমিত শাহজির কাছে, প্রধানমন্ত্রীজির কাছে, এবং আমার রাজ্যের এমন কোনো নেতা নেই যাদের কাছে আমি চিঠি করি নাই। এত যে অবৈধ অনুপ্রবেশকারী, সেখানকার যারা সংখ্যাগুরু অর্থাৎ যারা মুসলিম সম্প্রদায়, তারাও চলে আসছে, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্যান্য ভিন রাজ্যে চলে যাচ্ছে, সেগুলো কেন ট্র্যাক করতে পারছে না পুলিশ? তাহলে পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আর তার পুলিশ আর এই ওদের সমস্ত কাগজপত্রগুলো যা করে দিয়েছে, ওনার সমস্ত চেলারা করে দিয়েছে। এই জন্য ওদের ধরবে কেন? ওরা তো ভোট দেয়, ওই ভোটেই তো উনি জয়লাভ করে আছেন, তার জন্যই তো এসআইআর।
তার জন্যেই এসে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার জন্যেই। এই জন্য দুক 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 করছে মুখ্যমন্ত্রী। আপনাদের ভয় লাগছে না তো? আমার কিসের ভয়? নদিয়া জেলায় যদি প্রচুর লোকের কাগজপত্র বেরিয়ে যায়। আমার 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তাদের কোনো ভয় আর নেই। আরে বাস, তাদের মানে ভয় জগন্নাথ তো সরকার, অসীম সরকার সবাই একসাথে এই জায়গাটা পেয়ে গেল। আমি যদি মরেও যাই বিশাল কাজ করেছেন তো আপনি। ভারতীয় জনতা পার্টির জন্য লড়াই করতে গিয়ে যদি আমার বুকে গুলি করে মেরে ফেলে, আমি জানবো আমি উদ্বাস্তুরা মুক্তি পেয়েছে। এটা বাংলা নয় ভাই, করলো পাকিস্তান। এটা বাংলা আছে, কিন্তু এটা পাকিস্তানের মতোই যেন হয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইরে, মাননীয় মুখ্যমন্ত্রীর এটাই বড় অবদান, সারা বাংলাটারে করলো পাকিস্তান, সারা বাংলাটারে করলো পাকিস্তান। আমি বড় চিন্তাযুক্ত, কারণ কি দ্রব্যমূল্য এদিক ওদিক যাই হোক না কেন, কিন্তু পরবর্তী প্রজন্ম আমি কোথায় রেখে যাচ্ছি। দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বড় অবদান, বাংলাটারে করলো পাকিস্তান। ভাই বাংলাটারে করলো পাকিস্তান। চুরি আর ওই দুর্নীতিতে নাই বাংলার জুড়ি, শুধু মুখেতে কথার ফুলঝুরি, দিচ্ছে খয়রাতি আর অনুদান, শুধু দেয় খয়রাতি আর অনুদান। বাংলাটারে করলো পাকিস্তান, সারা বাংলাটারে করলো পাকিস্তান। যোগ্য যারা চাকরি হারা, শুধু সরকারের দোষে, এরই জবাব দেবে মানুষ এই ভোটে 26-এ। দেখো, যোগ্য যারা চাকরি হারা, শুধু সরকারের দোষে, এরই জবাব দেবে মানুষ আগামী ভোটে 26-এ। ধর্ষককে বাঁচাই দেখি বাংলার পুলিশে, এরই জবাব দেবে মানুষ ওই ভোট 26-এ। এর জবাব দেবে মানুষ ভোটে 26-এ। তাই অসীম গেয়ে গেল গান, আর বাংলাতে গাইল গান। বাংলাটারে, সারা বাংলাটারে করলো পাকিস্তান, সারা বাংলাটারে করলো পাকিস্তান। জয় বাবা, হরি বল, হরি বল। কালী হচ্ছে একমাত্র দেবী যেটা দেখবে তুমি একেবারে সাধক থেকে শুরু করে ডাকাত সবাই কিন্তু পুজোটা করে। এবং আমাদের যে অমাবস্যা পড়ে, যে তিথিতে পুজো হয়, যে 12টা মাসে পুজো হয়, প্রত্যেকটা অমাবস্যাতেই কোনো না কোনো কালীর পুজো হয়। পৌষ মাসে একটা কালীর পুজো হয়, পৌষ কালী, মাঘ মাসে রটন্তী কালী, এরকম প্রত্যেকটা অমাবস্যাতেই কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের কালী পুজো হয়। এবং সেটা এখন থেকে তো নয়, ধরো হরপ্পা সভ্যতায় আমরা কালীর সন্ধান পাচ্ছি। হরপ্পা সভ্যতায় কালীর সন্ধান ছিল একদম। বেদের মধ্যে কালী কপালিনী চ মনো জবা চ, মুন্ডুক উপনিষদের শ্লোক, মানে বেদে কালীর একটা হোমের একটা শিখা, সেটা কালীর মতো দেখতে, সেটা পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে আমাদের মৌর্য সাম্রাজ্যে কালীর সন্ধান পাওয়া যাচ্ছে।
আমাদের বাংলায় কেন এত জনপ্রিয় তার একটা কারণ হচ্ছে যে 12 ভূঁইয়া তারা কালী পুজো করছেন, সেখান থেকে পরপর ধাপ বেয়ে স্বাধীনতা যুগের যারা সংগ্রামী তারাও কালী পুজো করছে। সূর্য সেন কালী পুজো করছে, দীনেশ গুপ্ত কালী পুজো করছে, বিবেকানন্দ কালী পুজো করছে, মানে প্রত্যেকে। বিবেকানন্দ তো ওই কালী নিয়ে একটা ভালো কবিতাও লিখেছে। হ্যাঁ, মৃত্যুরূপা মাতা। নিঃশেষ নিভেছে তারা দল, নিঃশেষে নিভেছে তারা দল, মেঘ এসে আবরিছে মেঘ, স্পন্দিত ধ্বনিত অন্ধকার গরজিছে ঘূর্ণ বায়ু তার বেগ। কারণই হচ্ছে কালী মৃত্যুরূপা। তার এবং সেই মৃত্যুরূপা বলেই দুর্গার দেহ টুকরো করা হলো, 51 টুকরো। কিন্তু যেহেতু সেটা মৃতদেহ, সেই কারণে সেই সতীপীঠগুলোতে পুজো হয় কালী। মানে দুর্গার শরীর তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো, ধরো কঙ্কালী তলায়, সেখানে দেবীর কাঁখাল পড়েছে, কার পড়েছে? দেবী দুর্গার। পুজো হয় কার? কালী। তার কারণই হচ্ছে কালী দ্য ডেস্ট্রয়ার, মৃত্যুর দেবতা, মানে মৃত্যুকে ভালোবাসার। কিন্তু তারও একটা কারণ আছে, আমরা যখন এইগুলো থেকে সরে এসে শুধুমাত্র ধর্মটাকে উৎসবে পরিণত করি, তখন এই ধরনের আঘাতগুলো আসে। সব থেকে প্রাচীন কালী মন্দির কোথায়? আফগানিস্তানে। 700 বছর আগেকার হোপ অফ মাই, ওরা বলে আশামাই। আশামাই মন্দির একমাত্র আফগানিস্তানের টিকে থাকা মন্দির যেটা কালী মন্দির। এখন সেটা কোথা থেকে এলো? তাহলে তোমাকে একটুখানি পিছোতে হবে যে এগুলো কেন 700 বছরের থেকেও তুমি এবার পেছোচ্ছ না। সেটা হচ্ছে ধরো সেলুকাসের নাম আমরা সবাই জানি, সত্য সেলুকাস কি বিচিত্র। সেলুকাসের রাজত্ব কোথায় ছিল? আফগানিস্তান, বালুচিস্তান, এইটা ছিল সেলুকাসের রাজত্ব। 321 খ্রিস্টপূর্বাব্দ থেকে 312 খ্রিস্টাব্দ পূর্বাব্দ পর্যন্ত সেলুকাস রাজত্ব করছে। কখন রাজত্ব করছে? চন্দ্রগুপ্তের কাছে হেরে গেছে। তারপরে উনি বলছেন যে আফগানিস্তানটা আমাকে শাসন করতে দাও তোমার প্রজা হিসাবে, চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে, এবং তাকে তার শাসক নিযুক্ত করা হচ্ছে। তারপরে কি হচ্ছে না, তারপরে দেখা যাচ্ছে আফগানিস্তান জ্ঞানে প্রায় প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা বাড়িতে তার জ্ঞান চর্চা এত বেশি যে গ্রিক শৈলী এবং ভারতীয় শৈলী মিলে বুদ্ধের মূর্তি তৈরি হচ্ছে। ওই যেগুলোকে ভাঙা হয়েছিল পরবর্তীকালে, ওই পুরোটা কিন্তু দুটো শৈলী মিলিয়ে তৈরি হলো, যে গ্রিক শৈলী আর ভারতীয় শৈলীর মিশেলে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা রক্ষা করতে পারছি না কেন? মানে সেগুলো এই রকম ধারাবাহিক ভাঙা এখনো চলছে কেন? তার একটা বড় কারণ হচ্ছে, আপনি আফগানিস্তানের কথা বলছেন, কাকদ্বীপে মাথা ভেঙে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো এখানে কেন হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে আমরা দেবতাদের যে সৃষ্টিতত্ত্ব বা দেবতাদের যে আদর্শ, সেখান থেকে অনেক সরে এসেছি প্রত্যেকটা ক্ষেত্রে। ধরো সব থেকে জনপ্রিয় দেবতাকে কৃষ্ণ। কৃষ্ণ 11 বছর 6 মাস 8 দিন বয়সে বৃন্দাবন ছেড়ে চলে গেল। তারপরে 125 বছর বেঁচেছিল, সারা জীবনটা তার যুদ্ধ বিগ্রহে কেটেছে। এবং কেন তিনি পৃথিবীতে আসবেন সেই নিয়ে গীতার একটা বিখ্যাত শ্লোক আছে। সাধুরা এই শ্লোকটা বলেন যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তার মানে কৃষ্ণের আসার উদ্দেশ্যই হচ্ছে দুষ্কৃতীদের বিনাশ করা এবং স্বর্গরা পাপীদের নাশ করা। তার মানে কৃষ্ণ নাড়ু খেতে আসেন না, কৃষ্ণ লীলা করতে আসেন না, তিনি নিজের মুখে বলছেন। এটা আমার কথা তাহলে এখন কৃষ্ণ আসবে নাকি আবার? না, মানে কৃষ্ণ এখন কি কৃষ্ণ আসার পরিস্থিতি তৈরি হচ্ছে? না, কৃষ্ণ আসার পরিস্থিতি নাই, এটা একটা মজার। সেটা হচ্ছে কৃষ্ণ নিজে। তুমি কিন্তু একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিলে। মানে তুমি বলছো যে আমরা শুধু নাড়ু বাঁশি এগুলোতেই কৃষ্ণকে আবদ্ধ রেখেছি। হ্যাঁ, যেটা তিনি 11 বছর 6 মাস বয়সে ছেড়ে দিয়ে পালিয়েছিলেন, তারপর থেকে আর কখনো সুদর্শন চক্র আমরা ধরছি না। একইভাবে ধরো দুর্গা, তার কখন উদ্ভব হচ্ছে? পুরুষ দেবতারা হেরে গেছেন, তারা ডিসিশন নিলেন, মিটিং করলেন যে এবার নারী দেবতার হাতে ক্ষমতা দেওয়া হোক, তাদের সমবেত শক্তিতে দুর্গা জেগে উঠল। উদ্দেশ্য কি? মহিষাসুরকে বধ করা, রাষ্ট্র রক্ষা করা। রামের আবির্ভাব হচ্ছে, উদ্দেশ্য কি? রাবণকে বধ করা, দুষ্কৃতি বিনাশ করা। কালী, যেটা নিয়ে এবার কালীর আবির্ভাব কখন হচ্ছে? দুর্গা যখন ক্লান্ত পেরে উঠছে না, যখন শম্ভু নিশুম্ভ চণ্ডমুণ্ড দুর্গাকে প্রচণ্ড বেগ দিচ্ছে, এই পুরো বর্ণনাটা মার্কণ্ডেয় পুরাণ আছে। যখন দুর্গা প্রচণ্ডভাবে টায়ার্ড বলতে পারো এখনকার হিসাবে, তখন তিনি যখন কিছুতেই শম্ভু নিশুম্ভকে হারাতে পারছেন না, চণ্ডমুণ্ডকে বধ করতে পারছেন না, তখন তিনি প্রচণ্ড রেগে গেলেন। তার সেই রাগ থেকে কালীর উদ্ভব হলো। তার মানে কালী হচ্ছে ক্রোধের প্রতীক দুর্গার। আমরা কি সেটা মনে রেখেছি? আমরা তো এখন ভাবছি যে কত বড় নৈবেদ্য দেবো, কত বড়, তাহলে সেই ক্রোধের প্রকাশটা কোথায়? যেন তেন প্রকারণে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা যা পদ্ধতি নিচ্ছেন, সেটাকে হয় ক্রিটিসাইজ করা বা সেলিব্রেট করার একটা শো। মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি এই সাম দাম দণ্ডভেদটাই ব্যবহার করছেন 14 বছর ধরে?
এটাও বলবো যে আমাদের যারা আছেন ওনাকে কন্ট্রোল করা যেত। সেটা হচ্ছে, ধরো আমি নাম করেই বলছি, তহা সিদ্দিকী একজন ধর্মগুরু, তার কাছে সব রাজনৈতিক নেতারা যায়, সব দলেরই বলছি, কোনো দলের নয়। কেন যান না? উনি একটা বড় অংশের ভোটকে ধর্ম দিয়ে কন্ট্রোল করতে পারেন। তুমি একটা হিন্দু গুরুর নাম বলো তো যে ধর্ম দিয়ে কন্ট্রোল করতে পারে ভোট? রামকৃষ্ণ মিশনের কেউ আছে যে ভোট কন্ট্রোল করতে পারে? ভারত সেবাশ্রমের কেউ আছে? ইস্কনের কেউ আছে? যেদিন এরা এটাকে কন্ট্রোল করতে পারবে যে আমি হিন্দু সমাজকে কন্ট্রোল করতে পারি, সেদিন ধর্মগুরুদেরকে ওদের কাছে ছুটতে হবে না। যেভাবে এরা মুসলিম ধর্মগুরুদের কাছে বিভিন্ন দলের নেতারা ছুটে যায়, যেদিন আমাদের ধর্মগুরুরা সেটা বুঝবে যে আমি যদি এটাকে কন্ট্রোল করতে পারি তাহলে নেতারা আমাদের কাছে আসবে, সেদিন সমাজ আপনি পাল্টাবে। সম্পূর্ণ একটা অন্য কথা বললেন, যেটা আদতে আমাদের প্রয়োজনীয়তা নেই ভারতবর্ষে। না। মানুষ মানুষের ভোট দেবে, তহার দিকে যদি কন্ট্রোল করে সেটা আমাদের দুর্ভাগ্য। হিন্দু জাগরণ মঞ্চ মানে তার আপনি প্রবক্তা নাকি এখানকার যে হিন্দু জাগরণ মঞ্চ সেটা আপনার হাতেই তৈরি? অ্যাকচুয়ালি এই সংগঠনটা প্রথম চেন্নাইতে হিন্দু মুন্নানি নামে শুরু হয়, তারপরে প্যারালালি বাংলায় বারাসাতে একটা বাড়ির ছাদে বসে মুষ্টিমেয় কিছু মানুষজন, 4-5 জন, সেই সময় চিন্তাভাবনা করা হয় যে একটা মাস লেভেলে হিন্দুর সপক্ষে কথা বলার জন্যে, শুধুমাত্র হিন্দুত্ব নিয়ে কাজ করার জন্যে এরকম একটা সংগঠন যদি বাংলায় জন্ম নেয় তাহলে কেমন হয়। তখন মাননীয় দিলীপ ঘোষ, তখন দিলীপ ঘোষ রাজনীতির মুখ দিলীপ ঘোষ নন, তখন দিলীপদা সমাজসেবক দিলীপ ঘোষ, তখন দিলীপ ঘোষ আন্দামানে সুনামির পরপর প্রচুর কাজ করেছেন, তখন দিলীপদা হলেন হিন্দু জাগরণ মঞ্চের বাংলায় প্রথম সভাপতি। আমরা একটা সংস্থার নাম জানি, হিন্দু জাগরণ মঞ্চ। সেটা হিন্দু জাগরণ মঞ্চ প্রথম এইভাবেই আমরা জানতাম, বিনয় কাটিহার বলে বিজেপির একজন এখন নেতা এখন আছেন জীবিত, উনি প্রতিষ্ঠা করেছিলেন 1982 সাল নাগাদ, যখন আমাদের আন্দোলন। প্রথম হিন্দু মুন্নানি বলে দক্ষিণ ভারতে একটা, মানে প্রথম কি হয়, একটা জনপদ দক্ষিণ ভারতের বিরাট জনপদ রাতারাতি খ্রিশ্চানিটিতে কনভার্ট হয়, ধর্মান্তরিত মানে হয়ে যায়। বিরাট খুব স্পিডে ধর্মান্তকরণ চলতে থাকে। সেই থেকে সেখানে কাজ শুরু হয় হিন্দু মুন্নানি, মানে সাউথ ইন্ডিয়ান ভাষায় মুন্নানি অর্থাৎ উত্থান, জাগরণ। হিন্দু মুন্নানি বলে সেই সংগঠন সেখানে লঞ্চ হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কাজ, সেটা তো শাখা মিলন মণ্ডলী, সেটা তখন মাস অর্গানাইজেশন না, সেটা তখন ক্লাস অর্গানাইজেশন। কিন্তু আমরা চেয়েছিলাম যে সার্বিক যারা মাঠে নেমে কাজটা করবে, লড়াইটা করবে হিন্দুত্বের জন্য। কারণ পূজনীয় সরসংঘ চালকজি বলেছেন, সংঘ কুছ নেই করতা, স্বয়ংসেবক কুছ নেই ছোড়তা। সমাজের এমন কোন সেক্টর থাকবে, কুছ নেই করতা, কিচ্ছু করে না, সংঘ আর নিজে কিছু করে না। স্বয়ংসেবকরা কিচ্ছু ছাড়ে না, স্বয়ংসেবক কুছ নেই ছোড়তা। সমাজের এমন কোনো সেক্টর নেই আজকে আপনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক পাবেন না। মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার সব। নাসাতে পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখায় ধ্বজ প্রণাম করা স্বয়ংসেবক আজকে নাসাতে পর্যন্ত আছে। আপনার গেরুয়াটাও সেই ত্যাগ তিতিক্ষারই একটা পরিচয়। গেরুয়া নিয়েছেন, বসন নিয়েছেন, তার সঙ্গে দেশ দশ নিয়ে ভাবছেন, হিন্দুত্বের জন্য লড়াই চালাচ্ছেন। সেইটা মানে এই গেরুয়া বসন পরে এখন রাস্তায় নেমে আন্দোলন, সরাসরি কোন জায়গা থেকে মনে হচ্ছে যে এখন প্রয়োজনীয়তা রয়েছে, কি দরকার পড়ছে এখন যে ঈশ্বর চেতনা, ধর্ম চেতনা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে, সেই যাপন থেকে বেরিয়ে এসে সরাসরি রাস্তায় নেমে সরাসরি বার্তা দেওয়ার? কারণ লোকে বলবে যে আপনারা রাজনীতি করছেন। ভারতবর্ষের একটা সুপ্রাচীন পরম্পরা। ভারতবর্ষের মানুষ চিরকাল ত্যাগের মন্ত্রই দীক্ষিত। আজও আপনি অত্যন্ত প্রান্তিক স্তরে চলে যান, গ্রামান্তরে হত দরিদ্র পরিবারে একজন সন্ন্যাসী গিয়ে ভিক্ষার ঝুলি পেতে দাঁড়াক, ভবতী ভিক্ষাম দেহি, বাড়ির মায়েরা আঁচল খুলে 1 টাকা হলেও সন্ন্যাসীর ঝুলিতে দেয়। যত অভাবেই থাকুক, যত কষ্টেই থাকুক, যত না খেয়েই থাকুক, যে সন্ন্যাসী যেন গৃহস্থের দরজা থেকে রিক্ত হস্তে না যায়। তাই বিশ্বকবি লিখেছেন, সন্ন্যাসীর উত্তরীয় পতাকায় রাখিও, যাহা বহিবে ত্যাগের বারতা। আবাহমান কাল ধরে ভারতবর্ষ কোনো কালে ভগবতকে প্রশ্রয় দেয়নি। আমরা কোনোদিন কাউকে বলিনি যে ধর্মের জন্য তুমি প্রাণ ত্যাগ করলে
72টা সুন্দরী রমণী পাবে পরপারে গিয়ে। আমরা বলেছি হত বা প্রাপসি স্বর্গম জিত্বা বা ভোগসে মহিম। এই যে থিঙ্কিংয়ের পার্থক্য, চিন্তার পার্থক্য, আমরা কোনো প্রলোভন দিইনি কাউকে, কোনো ভগবাদকে প্রশ্রয় দিইনি। আমরা কি বলেছি? আমরা বলেছি নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক। তুমি একটা নিত্যশুদ্ধ পবিত্র আত্মা, তোমাকে কেউ মারতে পারে না, তোমাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, তোমাকে বায়ু আর্দ্র করতে পারে না, জল ভেজাতে পারে না। এই হচ্ছে ভারতবর্ষের অধ্যাত্ম চেতনা এবং ত্যাগের মন্ত্র। স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, তুমি যদি অর্থ উপার্জন করতে চাও তাহলে ভারত থেকে বিদেশে যাও, আর তুমি যদি পরমার্থ উপার্জন করতে চাও তাহলে পাশ্চাত্য থেকে ভারতের পবিত্র মাটিতে আসো। আপনি অবাক হয়ে যাবেন, 18 দশকে এই যে আমরা গৃহস্থের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়, সত্যনারায়ণ পুজোর মূল উপাদান হচ্ছে সিন্নি। সিন্নি শব্দটা আরবি শব্দ। এবার যদি প্রশ্ন করা হয় যে হিন্দু উপাসনা পদ্ধতিতে এটা আরবি শব্দ, Yes. আপনি বলছেন এর সাথে অনেক পীরের কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। পীরের দরগায় সিন্নি দেওয়া হয়, তাই পীরের দরগায় সিন্নি দেওয়া হয়। একটু গল্পটা যদি একটু বলেন। এবং বলছি সত্যনারায়ণের পাঁচালি পড়লে দেখবেন সত্য 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 পীর সত্যনারায়ণ। হিন্দু সমাজপতিদের গলায় তলোয়ার ঠেকিয়ে লেখানো হলো, লেখ সত্য পীর আর সত্যনারায়ণ তত্ত্ব তো একই, প্রকারান্তরে তুই আমার ধর্মই আচরণ করছিস। এই যে ধর্মান্তকরণের জেহাদ, ধর্মান্তকরণের গহন ষড়যন্ত্র সেই দিন ঢুকিয়ে দেওয়া হয়েছিল সত্যনারায়ণের পাঁচালিতে। আমরা এগুলো ভাবি না, এগুলো চিন্তা করি না। এটাকে তো ভক্তি আন্দোলন বলে না, এটা ভক্তি পরে ব্যাপার ভক্তি তো। আন্দোলন। এরপর এটা হাত ধরেই তো আপনার ওলা বিবি, যেখানে মুসলমানরা পুজো করছেন, মুসলমান কথাটা আমি বলছি, তারা পুজো করছেন, এটা তো একটা সিস্টেম। যেমনি যে শত সময়ের কথা বলছেন, ভারতবর্ষের মুসলমানরা যারা সব ভারতীয় তো একদেহে লীন হয়ে গেল। না একদেহে লীন ঠিক আছে, ভারতীয় মুসলমানরা তাদের মধ্যে রাস খান, আপনি উত্তর ভারতের বিখ্যাত পদকর্তা রাস খানের লেখনী ঠিক মানে শ্রীকৃষ্ণ যেমন আমাদের বাংলায় বৈষ্ণব সাহিত্য চর্যাপদ, রাস খান লিখছেন মানস হো তো কাহা বসু মেরো যায় বসু নন্দকে গ্বাল বালন, পশু হো তো কাহা বসু মেরো যায় বসু নন্দকে ধেনু মঝারন, पक्षी हो तो कहाँ बसु मेरो जाए बसु केली कदम्ब के डालन, पत्थर हो तो वही गिरी को जो करे धैर्य छत्र पुरंदर। একজন মুসলমান পদকর্তা তিনি বলছেন, আমায় যদি মানব জন্ম দাও, আমাকে বৃন্দাবনের গোপবালক বানিও, ছোট্ট গোপবালক বানিও। আমায় যদি পশু জন্ম দাও, আমাকে নন্দ বাবার নবলক্ষ ধেনুবৎসের মধ্যে একটা গোবৎস বানিও। আমায় যদি কোনোদিন পক্ষী জন্ম দাও, আমার বাসা দিয়ে ওই কেলি কদম্ব বৃক্ষের ডালে, যে বৃক্ষে হেলান দিয়ে একদিন ভগবান ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে মোহন মুরলীর ধ্বনি করতেন। আমায় যদি নিষ্প্রাণ পাথর বানাও, আমাকে ওই গিরি গোবর্ধনের প্রস্তরখণ্ড বানিও, যাকে কনিষ্ঠাঙ্গুরিতে ত্রিজগৎপতি ধারণ করেছিলেন। ইয়াংস্টার্স, জেনারেশন জি বা যারা আমাদের থেকেও বাচ্চা ছেলে মেয়ে যারা, তারা হিন্দু জাগরণ মঞ্চের পতাকা নিয়ে তারা এগিয়ে আসছে, যেভাবে তারা হাইপ তুলছে, মানে এটা বিস্ময়কর। কারণ একটা সময় মনে করা হতো বাবা এইসব গীতা পাঠ ধর্মকর্ম এই সমস্ত কিছু বুড়োদের ব্যাপার, 75-74-এর বুড়োরা এইসব করবে, বা এই সঞ্জয় শাস্ত্রীরা কিছু অশিক্ষিতর মতন কাজ করছে, বাবু পড়াশোনা করো। এখন তো ব্যাপারটা আপনারা বলতে দিয়েছেন বাংলায়, দেখছি প্যারাডিম শিফট। শ্রীমদ্ ভাগবত গীতাটা এতকাল মরার বুকে চাপানো হতো, আমরা ছাত্রদের হাতে তুলে দিয়েছি। ইয়ে নয়া ভারত হ্যায়। ছাত্র মানে কি গোটা বাংলার বহু শহরের ছাত্রদের হাতেও তুলে দিচ্ছেন আপনারা? আগামী দিনে দেব এবং গীতার মন্ত্রে যেমন সেই দিন নবজাগরণ হয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতা কোনো মাছ ভাত জিন্দাবাদ, কোনো বাঁধের কাঁধে ভর করে আসেনি। ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল গীতার ত্যাগচ্ছন্তি অনন্তরম, ত্যাগের কাঁধে ভর করে। মিস্টার দোদল, ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট বোধহয়, আমার এই মুহূর্তে মনে আসছে না, তিনি বলছেন তুমি নিত্য গীতা পাঠ করো। তুমি যদি অশিক্ষিত হও, তোমার যদি অক্ষর জ্ঞান না থাকে, নিত্য গীতা শ্রবণ করো। যদি শ্রবণ করতেও তুমি যদি বধির হও, তুমি নিত্য গীতা দর্শন করো। তুমি যদি অন্ধ হও, ব্লাইন্ড হও, তুমি নিত্য গীতা স্পর্শ করো, ষড্গাদপি আনন্দ পাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ
এই সেদিনের পাগল ঠাকুর দক্ষিণেশ্বরে বলছেন, ওরে গীতা 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 বলতে 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 ত্যাগী 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 হবে। ঠিক এই জায়গা থেকে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।